2026-এ সেমিকন্ডাক্টরের চাহিদা অনেক বেড়ে গেছে মার্কেটে। যদি কেউ সাধারণত একটা কম্পিউটার পিসি বিল্ড করতে যায়, এখন তার পিসি বিল্ডের কম্পোনেন্টগুলোর দাম 3 থেকে 4 গুণ করে পড়বে। কারণ এই একটা হাই ডিমান্ড ক্রিয়েট হয়েছে, সেটা হয়েছে এআই সেক্টরের জন্য। লাস্ট 3-4 বছরে এআই এর যতটা ডিমান্ড বেড়েছে আগে কোনোদিনই দেখা যায়নি, এবং আগামী 3-4 বছরে এআই এর যতটা ডিমান্ড বাড়বে সেটা আন্দাজ এই মুহূর্তে করা সম্ভব নয়। কারণ এটা খুবই হাই ডিমান্ডিং একটা সেক্টর। বিভিন্ন জবের ভেতরে এআই চলে এসেছে। আগে আমরা কাস্টমার কেয়ারে ফোন করতাম, এখন কাস্টমার কেয়ারে অ্যান্সার করছে এআই। আমরা বিভিন্ন ছোট ছোট প্রবলেমসের জন্য ক্যালকুলেটর ইউজ করতাম কিংবা নর্মাল গুগল ইউজ করতাম, এখন আমরা চ্যাট জিপিটি ইউজ করছি। তার মানে এআই মার্কেটটিকে খেয়ে ফেলছে ধীরে ধীরে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এআই কিন্তু সেমিকন্ডাক্টর ছাড়া চলতে পারে না। কারণ একটা ভালো অ্যালগোরিদম চলার জন্য প্রয়োজন হচ্ছে একটা ভালো মাইক্রো প্রসেসরের। তাই যতদিন অবধি এআই এর দাপট থাকবে ততদিন অবধি মাইক্রো প্রসেসর সেক্টর কিংবা সেমিকন্ডাক্টর সেক্টরে হিউজ চাহিদা থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কয়েকটি সেমিকন্ডাক্টর স্টক নিয়ে এসেছি, যে স্টকগুলো দেখে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আগামী দিনে এগুলোর বেশ ভালো গ্রোথ হতে পারে। তবে এটা কোনো রেকমেন্ডেশন ভিডিও নয়, এটা এডুকেশনাল পারপাসের জন্য আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিও। 20 থেকে 22টা স্টক রয়েছে, তার ভিতর থেকে 4-5টা আমি চুজ করেছি। কেন চুজ করেছি সেটাই আপনাদেরকে বোঝাবো। একটা বাজে স্টক আর একটা ভালো স্টকের ভিতরে কী করে ডিফারেন্সিয়েট করবে সেটা বোঝানোর জন্য এই ভিডিওটা রয়েছে। এবং একটি স্টক যেটা অনেকটা বুলরান দিয়ে দিয়েছে, সেখান থেকে আরেকটি স্টক যেটা বুলরান দিতে পারে, যেটা পোটেনশিয়াল বেশি, সেটা কী করে বাজবে সেটা এই ভিডিওতে বোঝাবো। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বন্ধুরা, আমার নাম প্রতীক, তোমরা হচ্ছে প্রতীক স্পিক্স। এই চ্যানেল শেয়ার মার্কেট এবং মিউচুয়াল সম্পর্কে বিভিন্ন ভিডিও নিয়ে আসা হয়। যদি চ্যানেলটি পছন্দ হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে একটা লাইক করে দাও। এই চ্যানেলের মধ্যে লাইকের খুব প্রয়োজন রয়েছে। বন্ধুরা, সবার প্রথমে যে শেয়ারের কথা বলবো সেটা হচ্ছে টাটা এলএক্সি। টাটা এলএক্সি একটি এমন শেয়ার যে শেয়ারটি লাস্ট 2-3 বছরে একটা বড় হাই ক্রিয়েট করেছিল। সেই হাইটা ছিল প্রায় 11,000 রুপিজের কাছাকাছি, এবং তারপর থেকে এটা কন্টিনিউয়াস কনসলিডেটেড হয়েছে, কন্টিনিউয়াস। তার মানে যদি আমরা এখানে দেখি, এখন কারেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 5,606, তার মানে 50% অলরেডি কারেক্টেড হয়ে গেছে। কিন্তু টাটা এলএক্সির ফান্ডামেন্টালসগুলো যদি আমরা দেখি, তাহলে দেখো ফান্ডামেন্টালসগুলো কোথাও খারাপ নেই, টাটা এলএক্সির ফান্ডামেন্টালসগুলো ভালোই রয়েছে। হ্যাঁ, ওভারঅল রেজাল্ট যেটা লাস্ট কয়েক বছরে এক্সপেক্টেড ছিল সেরকম কোনোদিনও রেজাল্ট দিতে পারেনি, সেই জন্য টাটা এলএক্সি একটা বড় কারেকশন নিয়েছে। কিন্তু এই মুহূর্তে টাটা এলএক্সি যে চার্ট আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু একটু বুলিশ প্যাটার্ন দেখা যাচ্ছে, কিংবা রিট্রেসমেন্ট আমরা বলতে পারি দেখতে পাচ্ছি। সেই জন্য এই স্টকটিকে 5 নম্বরে রাখা হয়েছে। সো লেটস ডিসকাস। যদি মার্কেট ক্যাপিটালের কথা বলি, 34,000 কোটি টাকা একটা কোম্পানি, বেশ বড় সড়ো কোম্পানি। কারেন্ট মার্কেট প্রাইস 5,606 টাকা। যদি আমরা ডিভিডেন্ড দেখি, খুবই সামান্য ডিভিডেন্ড দেয়, তবে ডিভিডেন্ডের জন্য কেউ টাটা এলএক্সি কিনবেন না, এর জন্য ভালো ভালো স্টকস রয়েছে। সেই জন্য একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো ডিভিডেন্ড রিলেটেড যে স্টকগুলো, সেই জন্য অবশ্যই চ্যানেলকে একবার সাবস্ক্রাইব করে নেবেন। যদি আমরা আরওই দেখি, তাহলে কিন্তু 29.3%, মানে আমরা একটা ওয়েল অয়েলড মেশিন, যেখানে টাকা দিলে পরে 29.3% জেনারেট হয়ে আসে। যদি আরওসিই দেখি, তা আমরা 36.3% আরওসি দেখা যায়। অনেকের কাছে এটা কনফিউশন হতে পারে, আরওসি কি? আরওসি হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, মানে টোটাল টাকা, তার মধ্যে লোনেরও টাকা রয়েছে, তার মধ্যে নিজস্ব টাকা রয়েছে। আর আরওই হচ্ছে রিটার্ন অন ইকুইটি, মানে নিজস্ব টাকাতেই যতটা রিটার্ন জেনারেট হচ্ছে সেটারই কথা বলা হচ্ছে। যদি আমরা স্টক পি দেখি, পি রেশিও 55.4%, এটা একটু হাইয়ার সাইড মনে হতে পারে, কিন্তু এই সেক্টরে সবই কিন্তু 40-50-এর কাছাকাছি আমি দেখেছি। সেজন্য যদি আমরা 50কে একটা বেস লাইন দেখি, সেই হিসাবে দেখাটাই বেটার। 50-এর উপরে হলে আমরা ধীরে ধীরে ওভার ভ্যালুড বলবো, 50-এর নিচে হলে আমরা আন্ডার ভ্যালুড বলবো। সেই থেকে এটা জাস্টিফাইড, খুব একটা বেশি ওভার ভ্যালুড নয়। বন্ধুরা, এর প্রফিট লসের চার্টটি একবার দেখে নেব। যদি আমরা 2022-এ নেট প্রফিট দেখি, তাহলে 550 কোটি টাকা একটা নেট প্রফিট রয়েছে। 2023-এ 750 কোটি টাকা একটা নেট প্রফিট। এইখানে দেখো একটা ভালো জাম্প ছিল। এই মুহূর্তে কিন্তু বেশ ভালো ভালো রেজাল্ট এসেছিলো এবং বেশ একটা বুলরান আমরা দেখেছিলাম। তারপরে এর প্রফিটটা না স্টল হয়ে গেছে, মানে ওই 792 কোটি টাকা, 785 কোটি টাকা, মানে একটা রেঞ্জের মধ্যে চলে এসেছে। সেই জন্য কিন্তু এর কারেকশন এসছে, এবং এই মুহূর্তে লাস্ট 12 মান্থসে 580 কোটি টাকা প্রফিট রয়েছে। হ্যাঁ, এইখানে আপনাদের একটা প্রশ্ন দেবো পারে যে এই মুহূর্তে তো একদম প্রফিটটা কম, তাহলে কী হবে? দেখুন, আমি তো এরকম বলছি না যে হাই থেকে এখন পড়ছে, আমি বলছি অলরেডি পড়ে গেছে, মানে এবার কিন্তু রিট্রেস হবে। একটা সময় অবধি তার কোয়ার্টারের রেজাল্টগুলো এফেক্ট করে তার প্রাইসকে ডিসাইড করার জন্য। তারপরে যখন এরকম 5-6টা কোয়ার্টার চলে যায়, তখন ওই স্টকটা অলরেডি কনসলিডেটেড হয়ে যায়। তখন খুব একটা বেশি প্রাইসের মানে ভেরিয়েশনটা কোয়ার্টার রেজাল্টের উপর ডিপেন্ড করে না। তখন ধীরে ধীরে আবার সেলসের উপরে এবং নতুন যারা বাইয়ার আছে তাদেরকে অ্যাট্রাক্ট করে তার যে বেস ফান্ডামেন্টাল আছে সেগুলো যখন আবার তার ভিতরে আসবে, তখন তার
একটা বুলরান আসে এবং সেই মুহূর্তে আবার যদি তার রেজাল্ট জাস্টিফাইড না হয় তখন সেটা আবার ডিপ করে। মোটামুটি এরকম একটা ফান্ডাতে চলে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এর সেলস দেখি, 22-এ ছিল 2400 কোটি টাকাটা সেলস ছিল। যদি মার্চে আমরা দেখি তাহলে 3100 কোটি টাকা একটা সেলস রয়েছে মার্চ 2023-এ। 2024-এ 3500 কোটি টাকা সেলস রয়েছে। মার্চ 2025-এ 3700 কোটি টাকা সেলস রয়েছে এবং লাস্ট 12 মান্থসে 3600 কোটি টাকা সেলস রয়েছে। আশা করি 3700 কোটি টাকা সেলসকে অবশ্যই পেরিয়ে যাবে। তার মানে সেলসটা কিন্তু আপওয়ার্ডস, কিন্তু প্রফিটটা কিন্তু একটু স্টল হয়েছে। এই কারণেই এখানে আমরা একটু কারেকশান দেখেছি। যদি আমরা এর সিএজিআর দেখি, মানে কম্পাউন্ড যে অ্যানুয়াল গ্রোথ রেট হয়, তাহলে 10 বছরে কিন্তু 21% দিয়েছে, খুবই ভালো একটা রিটার্ন। যদি 5 বছরে দেখি তাহলে 18% রিটার্ন দিয়েছে। লাস্ট 3 বছরে সেরকম রিটার্ন জেনারেট করতে পারেনি, 1 বছরে -10% রিটার্ন রয়েছে। অর্থাৎ একটা ভালো ডিপ এখানে আমরা পেয়ে গেছি। এবার এখান থেকে রিট্রেসমেন্ট হবে। এই যতবার রিট্রেসমেন্টের কথা বলছি আপনাদের মনে হতে পারে যে রিট্রেসমেন্টটা হচ্ছে কোথায়। এবার আমি আপনাদেরকে চার্টটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, এই চার্টটাকে যদি ভালো করে দেখি, এটা হচ্ছে 1 বছরের একটা চার্ট। আমি 3 বছরের চার্ট দেখাচ্ছি শুরুতে। এখানে হাই ক্রিয়েট করেছিল, তারপর থেকে দেখুন এখানে এসে আবার এখানে রিট্রেস করার চেষ্টা করেছে, এখান থেকে আমার নিচে গেছে। তো এই চার্টটি কী তৈরি হলো, এটা একটা হাই ছিল, এটা হলো লোয়ার, এটা লোয়ার লো হলো, এটা লোয়ার হাই হলো, এটা লোয়ার লো হলো। তার মানে একদম বেয়ারিশ প্যাটার্নে চলে গেছিল এবং বেয়ারিশ প্যাটার্ন থেকে আবার একটা হাই করার চেষ্টা করেছে, এটা লোয়ার হাই হয়েছে। সেখান থেকে আর একটা লো হয়েছে, কিন্তু এই লোটা কিন্তু এই লোয়ের নিচে নয়। তো আমার এখানে কিন্তু প্যাটার্নটা ব্রেকআউট হচ্ছে। এবার যদি আমরা একে 1 বছরের চার্টে দেখি, 1 বছরের যদি চার্টে আমরা দেখি তাহলে এখানে আমরা ভালো করে দেখবো যে এখান থেকে একটা হাই তৈরি হয়েছে, আবার একটা লো তৈরি হয়েছে, আবার একটা হাই তৈরি হয়ে 200 দিনের যে ডিএমএ, 200 দিনের যে মুভিং অ্যাভারেজ, সেখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছে এবং সেখান থেকে রিট্রেস করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তার মানে এখানে যদি আমরা একটা প্যাটার্ন দেখি, সেটা হচ্ছে হাইয়ার হাই, হাইয়ার লোয়ের একটা প্যাটার্ন এখানে তৈরি হচ্ছে। তার মানে এই প্রাইসে এটা জাস্টিফাইড এবং আগামী দিনে যদি 200 দিনের যে ডিএমএ রয়েছে সেটাকে যদি একটা ব্রেকআউট করে, তো একটা ভালো প্রাইসে আমরা ব্রেকআউট দেখতে পারি। তার মানে এখান থেকে বর্তমানে প্রাইস রয়েছে 5606, এখান থেকে আরও 1000 পয়েন্টসের আমরা মোমেন্টাম দেখতে পারবো হয়তো 2-3 মাসের ভেতরে। সেদিক থেকে এটাকে আমি একটা লিস্টে 5 নম্বরে রেখেছি। বন্ধুরা, নেক্সট যে শেয়ার সম্পর্কে বলবো, এই শেয়ারটি আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও বলেছিলাম, তখন এটা 400 টাকা দাম ছিল। আর আজকে এই মুহূর্তে ডিসকাশনের সময় এর দামটি রয়েছে 683 টাকা। এটা হচ্ছে বেদান্তা লিমিটেড। এটি সেমিকন্ডাক্টর সেক্টরে বেশ ভালো পারফরমেন্স করছে, এর বিভিন্ন প্ল্যান্ট বসে গেছে এবং এর যখন সেই প্রোডাকশানগুলো বেরোবে তখন এর চাহিদা অনেকটা বাড়বে। তো যদি এর মার্কেট ক্যাপিটাল দেখি, তো প্রায় 2,66,000 কোটি টাকার একটা মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছি, বিশাল। স্টক পি অনেকটাই আন্ডার ভ্যালুড রয়েছে এখন 20, আরও সি হচ্ছে 25.3%, আরও ই রয়েছে 38.5%। যদি ফেস ভ্যালুর কথা বলি, ফেস ভ্যালু হচ্ছে 1। যদি কেউ ডিভিডেন্ডের জন্য এটাকে বাই করতে চাও তো বাই করতে পারো। 6.37% ডিভিডেন্ড দিয়ে এসছে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, আগেকার দিনে যে কটা ডিভিডেন্ড দিয়েছে সেটা যে ফিউচারেও দেবে এর কোনো গ্যারান্টি নেই। এটাই ডিভিডেন্ডের গেম। তো ডিভিডেন্ডের জন্য না নিয়েও এটা যদি নর্মাল ইনভেস্টমেন্টের জন্য নেওয়া হয় তবু এটা মাল্টিপল হতে পারে। এর প্রফিটটা দেখবো, 2000 নেট প্রফিট হচ্ছে 2022-এ 23,000 কোটি টাকা একটা নেট প্রফিট ছিল, 2023-এ 14,000 কোটি টাকা নেট প্রফিট ছিল, একটা ডিপ এসছে এখানে। আবার এখান থেকে একটা ভালো ডিপ এসেছিল, 7,000 কোটি টাকা নেট প্রফিট ছিল। কিন্তু তারপরে মার্চ 2025-এ প্রায় 20,000 কোটি টাকার একটা আপসার্জ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং লাস্ট 12 মান্থসে 17,000 কোটি টাকার একটা ভালো আপসার্জ চলে এসছে। যদি সেলস দেখি, 1,32,000 কোটি টাকা সেলস 2022-এ, 2023-এ 1,47,000 টাকা, 1,43,000 টাকা 2024-এ এবং 2025-এ 1.5 লক্ষ টাকার একটা সেলস এখানে তৈরি হয়েছে। অলরেডি সেটাকে পার করে গেছে 1,57,000 কোটি টাকা সেলস দিয়ে। তার মানে সেলস কন্টিনিউয়াস গ্রোয়িং, প্রফিটটাও একটা ডিপ নিয়ে গ্রোয়িংয়ের দিকে যাচ্ছে। এই রেজাল্টগুলো যখন ফার্দার Q1 Q2 এর রেজাল্ট আসবে, সেখানে যখন এটা রিফ্লেক্ট হবে তার ব্যালেন্স শিটে, তখন এটা অনেক বেশি ডিমান্ডিং হয়ে যাবে। যদি আমরা এর সিএজিআর দেখি তাহলে দেখব 10 বছরে 27% সিএজিআর দিয়েছে, খুবই ভালো একটা সিএজিআর। 5 বছরে 32% একটা সিএজিআর দিয়েছে, 3 বছরে 28% সিএজিআর দিয়েছে, 1 বছরে 50% সিএজিআর দিয়েছে। এবার কথা হচ্ছে 1 বছরে 50% সিএজিআর দিয়েছে, তাহলে কি এটা রিপিট হবে? অবশ্যই না।
এরকম কোনোদিনও হয় না। যদি আমরা খুব ভালো গেস করতে চাই কতটা দিতে পারি যে কোনো স্টকের ক্ষেত্রে 10 বছরের সিএজিআরকে আমরা নিতে পারি বেস হিসাবে, যে 10 বছরে যে অ্যাভারেজটা দিয়েছে সেটা হয়তো আগামী 2-3 বছরে রিপিট করতে পারে। এই যে 1 বছরে 50 দিল সেটা তো রিসেন্ট মোমেন্টামের জন্য, সেটা তো ক্যারি ফরওয়ার্ড নাও হতে পারে, শেয়ার মার্কেট খুবই রিস্কি হয়। কোনো একটা বাজে নিউজ যদি চলে আসে, কখনো যদি ইডি রেড করে দেয়, কখনো যদি ইনকাম ট্যাক্স রেড করে দেয়, এরকম কোম্পানিতে হয়তো জেনুইন রিজনসে করেছে, কিন্তু পাবলিকের ক্ষেত্রে সেন্টিমেন্টটা যখন নেগেটিভ হওয়া শুরু হয় প্রাইস কিন্তু ড্রপ করা শুরু হয়। সেই জন্য আমরা হাই রিটার্ন রিসেন্টকে বেঞ্চমার্ক হিসাবে ধরতে পারি না। এবার আমরা এই চার্টকে দেখে নেব। যদি আমরা 1 বছরের চার্ট দেখি তো অনেক বড় একটা কনসলিডেশন ফেজ গেছে, এবং এর ভিতরে আমি ভিডিও বার করেছিলাম যখন 400 আমার মনে হয় 62 এর কাছাকাছি ছিল। এই চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন চ্যানেলকে তারা তো দেখতে পেয়েছেন। সেখান থেকে কিন্তু একটা বেশ ভালো বুলরান শুরু হয়ে গেছে। এবারে কথা হচ্ছে যে এই মুহূর্তে এটাকে নেওয়া উচিত কি উচিত নয়। যখনই ডিপ হবে, যখনই মার্কেটে একটু কারেকশন আসবে, সেই মুহূর্তে অ্যাড করুন। আমি কখনোই বলবো না হাই প্রাইসে আপনি বাই করুন। আপনি যখন হাই প্রাইসে বাই করবেন আপনার লস হওয়ার সম্ভাবনা খুব বেশি। হয়তো স্টক অনেক ভালো পারফরমেন্স করছে, আপনার লস হচ্ছে, তার কারণে আপনি হাই প্রাইসে নিচ্ছেন। তো সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আপনাকে আরএসআইটা একবার চেক করতে হবে। আরএসআই যখন 70-র কাছাকাছি থাকবে কখনোই বাই করবেন না, এবং বুল রানে আরএসআই 30-র কাছাকাছি যায় না। আরএসআই 70 থেকে কখনো 60-তে আসবে, সেই ডিপে আপনি হয়তো বাই করলেন, আবার কিছুদিন ওয়েট করলেন, আবার বাই করলেন, এইভাবে আপনাকে অ্যাকুমুলেট করতে হবে, এটাই প্রসেস। কিন্তু এই বড় ফেজটাতে যে কোনো শেয়ারের ক্ষেত্রে এরকম ফেজ আসে, যে কোনো শেয়ারের ক্ষেত্রে এরকম ফেজ আছে। সেই ফেজে যদি আপনারা ইনভেস্টমেন্ট না করেন, ওই সময় মানুষের কি ডিপ্রেসড হয়ে যায় যে আমি এতদিন ধরে হোল্ড করে আছি তো আমার কিন্তু বাড়ছে না। সময় লাগে, সব কিছুতেই সময় লাগে। একটা বাচ্চাও যদি পড়াশোনা করে তার একটা চাকরি পেতে কিংবা বিজনেস করতে সময় লাগে, সেরকম একটা অ্যাকুমুলেশন ফেজ থাকে, সেই সময় আপনাকে এন্ট্রি নিতে হয়। তবু এখান থেকেও আপনারা যদি একটু ডিপ আসে, দেখুন ডিপ আসে, কিন্তু এখানে একটা ডিপ এসছে, এখানে ছোটো ছোটো ডিপ এসছে, এখান থেকেও কিন্তু একটা ডিপ এসেছিলো, এখান থেকেও একটা ডিপ এসেছিলো, তো এখান থেকেও কিন্তু একটা ডিপ আসবে। যেই মুহূর্তে আসবে সেই মুহূর্তে আপনারা অ্যাকুমুলেট করতে পারেন, সেখানে এন্ট্রি নিতে পারেন। বন্ধুরা, নেক্সট যে শেয়ারের কথা বলবো সেই শেয়ারটিতে এই মুহূর্তে বুলরান স্টার্ট হচ্ছে সবে। এখান থেকে কিন্তু লাস্ট 3 মাস আগে বেয়ারিশ প্যাটার্নে ছিল, আগামী 3 মাসে ভালো বুলিশ প্যাটার্নে যাচ্ছে। আমরা মিডল পজিশনে আছি, প্রায় একটু হয়তো আগের দিকে চলে গেছি, কিন্তু এটা বেশ ভালো পজিশনে আছে। যদি আমরা এর মার্কেট ক্যাপিটাল দেখি, 4,60,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল, বিশাল লার্জ ক্যাপ। স্টক পি আন্ডার ভ্যালুড, কারণ কি আমরা 50কে বেঞ্চমার্ক ধরছি। ইন্ডাস্ট্রির মোটামুটি 40 থেকে 50-এর ভেতরে থাকে, সেই জন্য ওটাকে ধরা হচ্ছে। আরও সি হচ্ছে 31.6%, আরওই হচ্ছে 25%, আরওই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ডিভিডেন্ড দেয়, হালকা দেয়, কিন্তু ডিভিডেন্ডের জন্য এখানে কেউ ইনভেস্ট করবেন না। যদি আমরা নেট প্রফিট দেখি তাহলে আমরা 2022 থেকে দেখব 13,000 কোটি টাকা, 13,500 কোটি টাকা নেট প্রফিট আমরা দেখতে পাচ্ছি। তারপরে 14,800 কোটি টাকা নেট প্রফিট, তারপরে আবার বেড়েছে 15,700 কোটি টাকা নেট প্রফিট, আবার 17,400 কোটি টাকা নেট প্রফিট, অলরেডি 16,471 কোটি টাকা নেট প্রফিট হয়ে গেছে। এবার সেলস দেখব, 85,000 কোটি টাকা সেলস ছিল, তারপরে 1,01,000 কোটি টাকা সেলস ছিল, 1,09,000 কোটি টাকা সেলস ছিল, 1,17,000 কোটি টাকা সেলস ছিল, এবং অলরেডি 1,26,000 কোটি টাকা সেলস হয়ে গেছে। সেলসটা কিন্তু এইভাবে বেড়ে যাচ্ছে, প্রফিটটাও কিন্তু এইভাবে বেড়ে যাচ্ছে। তার মানে সেলসও গ্রোয়িং, প্রফিটও গ্রোয়িং। এগুলো যখন ব্যালেন্স শিটে বিভিন্ন কোয়ার্টারে রিফ্লেক্ট হবে, এই স্টকের প্রাইসও কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখুন, আমি সম্ভাবনা এই জন্য বলছি, অনেক সময় হয় না, সব কিছু ভালো তা সত্ত্বেও হয় না, অনেক স্টক থাকে, কিন্তু তবুও এখানে কিন্তু ভালো একটা চান্স রয়েছে। এবার আমরা এর সিএজিআরটা দেখে নেব। দেখুন, 10 বছরে 15% একটা সিএজিআর দিয়েছে, 5 বছরে 12% সিএজিআর দিয়েছে, 3 বছরে 15% সিএজিআর দিয়েছে, 1 বছরে কিন্তু -5% সিএজিআর দিয়েছে। এবার অনেকের প্রশ্ন হতে পারে, এত ভালো ভালো ফান্ডামেন্টাল সত্ত্বেও সিএজিআর খুব একটা ভালো নয় কেন? দেখুন, অনেক বড় বড় হাতি আছে না, হাতিদের চালটা ধীরেই হয়, সেই জন্য এগুলোর কম। এগুলোর প্রাইস যেরকম যেই রেঞ্জে রয়েছে, সেখান থেকে এটা কত পার্সেন্ট মানে বাড়ছে সেটা উপরে নির্ভর করে সিএজিআর। কোনো স্টকের প্রাইস যদি 5 টাকা থাকে, সে যদি 2 বছরে 5 টাকা থেকে 15 টাকা যায়, তার সিএজিআর অনেকটা বেড়ে যায়। কিন্তু কোনো স্টক যদি 70 টাকাতে থাকে, সেখান থেকে 85 টাকা যায়, সিএজিআর অতটা বাড়ে না। সেম জিনিস এখানে হয়, কিন্তু এর যে গ্রোথ সেটা অনেকটা সাস্টেনেবল গ্রোথ, এটাতে কারেকশন অতটা বেশি ডিপ হয় না। তো বিভিন্ন রিস্ক প্রোফাইলের ভেতরে এটা একটু লো রিস্কই আমি বলবো। এবার আমরা চার্টের দিকে দেখি। যখন আমরা চার্টের দিকে দেখছি,
দেখুন, আমি অনেকবার এই কথাটা বলেছি, যখন 50 ডেজের মুভিং অ্যাভারেজ 200 ডেজের উপরে থাকে তখন অবধি এটা বুলিশ প্যাটার্ন থাকে। যেই মুহূর্তে ক্রস হয় সেটাকে আমরা বলি বেয়ারিশ প্যাটার্ন। আবার যখন উল্টো দিকে ক্রস হয় এটাকে আমরা বলি, এটা হচ্ছে বেয়ারিশ, এটাকে আমরা বলি বুলিশ। কিন্তু বুলিশ প্যাটার্ন এখানে তৈরি হওয়ার পরে আবার নিচের দিকে চলে গেল, কারণ টেস্ট করেছিল, রিটেস্টিং করেছিল, সেখানে যে সাপোর্টটা পাওয়ার কথা সেখান থেকে সাপোর্টটা পায়নি, সেই জন্য কারেকশন আবার হয়েছে। দেখুন আবার কিন্তু ক্রস করছে, এই জন্য বলছিলাম আমরা কিন্তু মিডল পজিশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে ক্রস করছে এবং এখানে এই পার্টিকুলার জায়গাটা যদি দেখি তাহলে কিন্তু রিটেস্ট করে 50 দিনের উপরে একটা বাউন্স নিয়ে নিয়েছে, তার মানে একটা ভালো পজিশনে রয়েছে। এখান থেকে স্টকটি একটা ভালো রিটার্ন দিতে পারে। তবে নিবেশ করার আগে অবশ্যই নিজের রিসার্চ করবে, এটা একটা এডুকেশনাল ভিডিও। বিভিন্ন প্যাটার্নকে আইডেন্টিফাই করাই এই ভিডিওর উদ্দেশ্য। আমি এখন 3টে চার্ট দেখালাম, 3 ধরনের চার্ট, কিন্তু কোথায় আমাদেরকে এন্ট্রি নেওয়া উচিত সেটা আমাদেরকে বুঝতে হবে। এরকম যতবার রিটেস্টিং আমরা পাবো তত মজবুত হবে। ধরুন এটা আপনার 50 ডেজ মুভিং অ্যাভারেজের চার্ট, একটা স্টকের প্রাইস এভাবে যাচ্ছে, এখান থেকে এসে এভাবে গেল, তারপরে এভাবে গেল, তারপরে এভাবে গেল, তারপরে এখান থেকে এভাবে চলে যাচ্ছে। তার মানে এখান থেকে এই পজিশন থেকে একটা কনফার্মেশন দিয়ে দিয়েছে যে হ্যাঁ এ কিন্তু একটা ভালো সাপোর্ট পেয়ে গেছে এই জোনটা, কারণ এখানে অতটা সাপোর্ট ছিল না, কি লোয়ার দিকে সাপোর্ট ছিল, এখানে একটা সাময়িকভাবে সাপোর্ট এসেছিল কিন্তু খুব একটা হাই ক্রিয়েট করতে পারেনি, এবং এখান থেকে একটা হাইগুলো বেশ ভালো তৈরি হচ্ছে, লোগুলো একটা হাইতে হচ্ছে। তার মানে এটা একটা বুলিশ প্যাটার্নে রয়েছে এবং আগামী দিনে ভালো রেজাল্ট দেবে। কতবার দেবে? এরকম 7 থেকে 8 বারই হবে, তারপরে কিন্তু আবার নিচের দিকে চলে আসে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, কোনো বইতে লেখা নেই। 7 থেকে 8 বারই এরকম হয়, তারপরে আবার কারেকশান হয়, এটাই স্বাভাবিক ব্যাপার। তার ভেতরে এক্সিট নিতে হবে। আর যারা লং টার্ম তারা বিভিন্ন টিপসে অ্যাকুমুলেট করবে, খুব হাই প্রাইসে অ্যাকুমুলেট করার প্রয়োজন নেই। নেক্সট যে শেয়ারের কথা বলবো, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, রিসেন্ট টাইমসে খুবই পপুলার হয়েছে এবং এর যদি আমরা মার্কেট ক্যাপিটাল দেখি প্রায় 3 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপিটাল, বিশাল জায়ান্ট একটা লার্জ ক্যাপ। যদি আমরা স্টক পি দেখি 52.6, ROC হচ্ছে 38.9, ROE হচ্ছে 29.2, খুবই ভালো, সব দিক দিয়েই ভালো। ডিভিডেন্ড খুব একটা দেয় না, ডিভিডেন্ডের জন্য কিনবেন না। কারেন্ট মার্কেট প্রাইস 410 টাকা, অলরেডি কিন্তু একটু হাই প্রাইসেই রয়েছে। তবু এখান থেকে আগামী দিনে প্রাইসটা বাড়বেই বলে আমার মনে হয়। যদি আমরা এবার প্রফিট দেখি, নেট প্রফিট আমরা দেখব 2022-এ 2400 কোটি টাকা নেট প্রফিট ছিল, 2023-এ 2900 কোটি টাকা নেট প্রফিট ছিল, তারপরে 3900 কোটি টাকা নেট প্রফিট, 5300 কোটি টাকা নেট প্রফিট, অলরেডি 5600 কোটি টাকা নেট প্রফিট রেজিস্টার করে ফেলেছে। সেলস 15,000 কোটি টাকা থেকে 17,000 কোটি টাকা বেড়েছে, তারপরে 20,000, তারপরে 23,000, এখন 25,000 কোটি টাকার অলরেডি হয়ে গেছে। তার মানে সেলসও আপওয়ার্ডস, নেট প্রফিটসও আপওয়ার্ডস। এরকম সিনারিওগুলোতেই আমাদেরকে ইনভেস্টমেন্ট করা উচিত। যদি আমরা এর সিএজিআর এর কথা বলি, 10 বছর 27% সিএজিআর দিয়েছে, 1 বছরে 45% দিয়েছে, 5 বছরে 56, 3 বছরে 59। তার মানে লাস্ট 5 বছরে এই স্টকটি একটা বুল রান দিয়েছে। তো এখান থেকে যদি আমরা মিনিমাম রিটার্নকে ধরি তাহলে এই 27%-এর কাছাকাছি আমরা ধরবো। আমরা রিসেন্টগুলোকে খুব একটা বেশি ধরবো না, কারণ এত হাই রিটার্ন সাস্টেন হয় না। 20 to 27% কিংবা 25% 5-6 বছরে আমরা মানে গ্রোথ যদি আমরা ধরি তাহলে আমাদের বেটার হবে। যদি আমরা চার্টকে দেখি, এই মুহূর্ত থেকে এখানে যতক্ষণ অবধি ছিল এই মুহূর্তে একটা কনসলিডেশন ফেজ ছিল এবং সেখান থেকে একটা বুল রান দিয়ে এখানে হাই ক্রিয়েট করেছে। এখানে একটা ভালো ব্যাপার কি, এখান থেকে যখন কারেকশন নিয়েছে 200 ডিএমএকে টাচ করেনি, 50 ডিএমের উপর দিয়েই চলে গেছে এবং আবার একটা হাই ক্রিয়েট করার চেষ্টা করেছে, যদিও খুব একটা বড় হাই নয়। আবার কারেকশন নিয়েছে, 200 ডিএমএকে টাচ করেনি, এবার এখান থেকে কিন্তু আবার যাচ্ছে। এবার এই যে প্যাটার্নটা এখানে মাঝে মাঝেই এই 50 ডেজের কাছাকাছি আসে এবং সেখান থেকে বাউন্স করে চলে যায়, কাছাকাছি আসে এখান থেকে বাউন্স করে চলে যায় বিভিন্ন জায়গায়। তো এরকমই একটা কাছাকাছি আসছে, এখান থেকে হয়তো বাউন্স করে চলে যাবে। তো এরকম শেয়ারে আমরা কীরকম ইনভেস্টমেন্ট করবো? এখানে তো ফট করে বাড়ছে না বেদান্তের মতন। এরকম শেয়ারে আমরা বিভিন্ন ফেজে অ্যাকুমুলেট করব এবং 3-4 বছরের একটা প্রসপেক্ট যদি রাখি তাহলে একটা ভালো রিটার্ন আমরা জেনারেট করতে পারবো। কেউ যদি মিনিমামও যদি ভাবে তো কমসে কম 8-9 মাসের একটা পিরিয়ড রাখতে হবে, সেখান থেকে আমরা ভালো পাবো। দেখুন যেরকম ভলিউমগুলো আছে না, সেটার দিকে মাথায় আমাদের রাখতে হবে। এই একটা ভলিউম, ভালো ভালো ভলিউম ছিল এই ফেজটাতে, কিন্তু এই ফেজে কিন্তু ভলিউম নেই।
এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। যেই মুহূর্তে ভলিউমটা বাড়বে সেই মুহূর্তে আইদার স্টক খুব উপর দিকে যাবে, নইলে স্টক খুব নিচের দিকে আসবে। কিন্তু যখন আমাদের হাই ভলিউম থাকে সাধারণত পজিটিভ ক্ষেত্রেই থাকে, নেগেটিভ হাই ভলিউম হলেও একদিন দুদিনেরই থাকে। কন্টিনিউয়াস নেগেটিভ হাই ভলিউম আমরা কোনোদিনও মানে যদি দেখি তাহলে পরে তো গেছে আর কি, মানে ওই শেয়ারে কিছু নেই, খুবই ব্যাড নিউজ সেই জন্যই। তো ভলিউমের দিকেও একটু নজর রাখতে হবে। ভলিউমটা যে মুহূর্তে আপনার মনে হচ্ছে যে বাড়ছে সেই মুহূর্তে আপনাকে ইনভেস্টমেন্ট অ্যাডজাস্ট করতে হবে। বন্ধুরা, লাস্ট বাট নট দ্য লিস্ট যে শেয়ারের কথা বলবো সেই শেয়ারটি সম্পর্কে তোমরা সবাই জানো, পলিক্যাপ। অনেকে ইলেকট্রিক্যাল ওয়্যারসের কোম্পানি হিসেবে চেনে। এরও সেমিকন্ডাক্টরের দিকে ইন্টারেস্ট রয়েছে এবং সেদিকেও এ নিবেশ করছে, সেই জন্য এটিকে রাখা। অনেকে এটা মনে হতে পারে সেমিকন্ডাক্টর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো মানে একদম পিওর সেমিকন্ডাক্টর হবে। দেখুন, যারা অলরেডি বড় জায়ান্ট প্লেয়ার না তারাই এইসব দিকে বেশি ইনভেস্টমেন্ট করে। ছোটো স্টার্টআপ কিংবা ছোটো কোম্পানির শেয়ার মার্কেটে আসতে সময় লাগে, সেটাই হয়। যদি আজকে যারা অয়েল বিক্রি করছে, ওএনজিসি থেকে শুরু করে এইচপিসিএল সবাই, কালকে যখন ইভি খুব বেশি পরিমাণে বিক্রি হবে, এরাই যে ল্যান্ডগুলো নিয়ে রেখেছে সেখানে এরাই চার্জিং পয়েন্টস বানাবে। নতুন চার্জিং পয়েন্টটা কোম্পানির মার্কেটে আসতে সময় লাগে, সেজন্য এই কোম্পানিগুলোকেও এই লিস্টে রাখা। যদি আমরা মার্কেট ক্যাপিটাল দেখি তাহলে 1 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপিটাল রয়েছে, কারেন্ট প্রাইস 7,122 টাকা রয়েছে। স্টক পি জাস্টিফাইড 40.8। এখনও অবধি অনেকগুলো স্টক পি আপনারা দেখে ফেলেছেন, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে কীরকম স্টক পি থাকে। আরওসি 29.7, আরওই হচ্ছে 21.4। এবার এই স্টকটা একটা মজাদার ঘটনা রয়েছে। এই মজাদার ঘটনাটা রয়েছে লাস্ট 1 বছর কিংবা 1.5 বছর আগে একটা ব্যাড নিউজ এসেছিল। আমি আগেই চার্টটা দেখিয়ে দিই। প্রায় 2 বছর আগে এই জায়গাটাতে এর না প্রাইস রাতারাতি ড্রপ করে গেছিলো একটা ব্যাড নিউজের জন্য। কোথাও ট্যাক্স এভেশন এরকম একটা এসেছিলো, তো সেন্টিমেন্ট খুব খারাপ হয়ে গেছিলো। ওই জন্য এই একটা হাই ভলিউম আমরা দেখতে পাচ্ছি। আমি একটু আগেই বললাম হাই ভলিউমগুলো কীরকম আসে নেগেটিভে, কিন্তু কোম্পানি যেহেতু বেশ ভালো, ফান্ডামেন্টাল ভালো, ও কিন্তু রিকভার করে এখান থেকে প্রায় ডবল বানিয়ে দিয়েছিল। বেশি দিন না, 6 মাসের ভেতর, উইদিন 6 মান্থস। উইদিন 6 মান্থস কোম্পানি মানে শেয়ার প্রাইস তার ঘুরে দাঁড়িয়ে গিয়েছিলো। এটিকে হচ্ছে একটা ভালো ফান্ডামেন্টাল কোম্পানি। সেখান থেকে একটা কনসলিডেশন ফেজ, যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন ফেজ বলি, এখানে বিভিন্ন কেনাকাটি হয়েছে বিভিন্নভাবে, তারপরে একটা ডিপ এসে স্বাভাবিকভাবে একটা ডিপ আসে এবং আবার এখান থেকে মার্কেটের দিকে উপরের দিকে ওঠা শুরু করেছে। এই চার্টের ডিটেলসে আসবো, জাস্ট এই ঘটনাটা বলার জন্য বললাম। এবার আমরা প্রফিটটা দেখে নিই। যদি আমরা নেট প্রফিট দেখি, 2022-এ 917 কোটি টাকা নেট প্রফিট ছিল, 2023-এ 1283 কোটি টাকা নেট প্রফিট, 2024-এ 1803 কোটি টাকা নেট প্রফিট, 2025-এ 2046 কোটি টাকা নেট প্রফিট এবং অলরেডি 2657 কোটি টাকা নেট প্রফিট চলে এসেছে। তার মানে নেট প্রফিট একদম স্কাই রকেটিং। যদি সেলসের কথা বলি, 12,000 কোটি টাকা সেলস রয়েছে, তারপরে 14,000 কোটি টাকা সেলস রয়েছে, 18,000 কোটি টাকা সেলস রয়েছে, 22,000 কোটি টাকা সেলস রয়েছে। অলরেডি লাস্ট 12 মান্থসে, ট্রেলিং 12 মান্থসে 27,000 কোটি টাকা সেলস হয়ে গেছে। তার মানে সেলসও উপরের দিকে, কোম্পানির নেট প্রফিটও উপরের দিকে, আর কি চাই। বেশ ভালো একটা ফান্ডামেন্টাল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। যদি সিএজিআর দেখি, যদি 5 বছরে 43% সিএজিআর রয়েছে, 3 বছরে 37% সিএজিআর রয়েছে, 1 বছরে খুব একটা দেয়নি, কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্ত থেকে এই 2026 এটা ভালো পারফরমেন্স করবে। তো একটা অপরচুনিটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। এবার আমরা চার্টটিকে আরেকটু ডিপে অ্যানালাইসিস করব। এখানে আমরা একটা ক্রস ওভার দেখতে পাচ্ছি যেখানে 200 ডেজ ডিএমএকে 50 ডেজ ডিএমএ নিচের দিকে কেটেছে, তো এটাকে আমরা বেয়ারিশ ক্রস ওভার বলছি। আর এখানে একটা বুলিশ ক্রস ওভার আমরা দেখতে পাচ্ছি। তার মানে এই মুহূর্তে এটা বুলিশ ক্রস ওভারের পরে মার্কেটে সাপোর্ট খুঁজছে, সাপোর্ট। তো অলরেডি 200 ডেজের কাছাকাছি চলে এসেছে। যদি এখান থেকে বাউন্স করে, দেখুন আজকে বললাম আজকেই কিনতে হবে কোনো মানে নেই, কিংবা আপনি এটাকে এখনই কনসিডার করবে কোনো দরকার নেই, কিন্তু ওয়াচ লিস্টে রাখুন। এখান থেকে যখনই এ বাউন্স নেবে সেই মুহূর্তে এটা একটা এন্ট্রি পয়েন্ট তৈরি হয়ে যায়। তো সেখান থেকে এ কিন্তু ভালোই রিটার্ন দেবে, কারণ এর যদি আমি ওভারঅল দেখি, কেউ যদি এখানে কিন্তু 2023-এর এখানে কিন্তু, তাহলে তার খরচা পড়তো 3,000, আর আজকে যদি বিক্রি করতো তার খরচা 7,000। তার মানে 100%-এর বেশি রিটার্ন কত বছরে? 23 থেকে 26, 3 বছরে। তার মানে বেশ ভালো রিটার্ন এখান থেকে জেনারেট হয় এবং এরকমই শেয়ারগুলোকে আপনাদেরকে বাঁচতে হবে এবং এইভাবেই প্যাটার্ন এবং ফান্ডামেন্টালসকে দেখতে হবে। অনেক শেয়ার রয়েছে ফান্ডামেন্টালস ভালো থাকে, চার্ট তাকে সাপোর্ট করে না। অনেক শেয়ার এরকম থাকে চার্ট ভালো, ফান্ডামেন্টালস ভালো না, লসে টসে থাকে। তো আমার যেটা
মানে থিওরি, সেটা হচ্ছে দুটোই একটা ব্যালেন্সে থাকলে তবেই আমরা ভালো প্রফিটের আশা করতে পারি। দেখুন আমরা আশাই করতে পারি, মার্কেট অ্যাকচুয়ালি কী হবে সেটা মার্কেটই বলবে। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। টিল দেন, গুড বাই।